দর্শক, বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে ব্রাজিল আজ মাঠে নামছে জাপানের বিপক্ষে রাত 11টায়। এই নকআউট ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, এই ম্যাচে নেইমার খেলবেন কি খেলবেন না। নেইমারকে নিয়ে আজকে আলোচনা করব এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। শুভ, নেইমার কি খেলবেন? খেললে কতক্ষণ খেলবেন, কি মনে হয়? নেইমার আগের ম্যাচে 14-15 মিনিটের মতো খেলেছেন। তো 15 মিনিট, হ্যাঁ, precise। যেহেতু আগের ম্যাচের পর আরো কয়েকদিন হলো প্র্যাকটিস করেছেন, আশা করা যাচ্ছে এই ম্যাচে ডেফিনেটলি তার চেয়ে বেশি খেলবেন। শুরু থেকে খেলবেন কিনা সেটা হচ্ছে কোশ্চেন, বাট আমার যেটা মনে হচ্ছে হয়তো আগের ম্যাচের মতোই সেকেন্ড হাফে কোনো একটা সময় হতে পারে, সেটা 68 মিনিটস হতে পারে, ঠিক 45 মানে সেকেন্ড হাফের শুরু থেকে এরকম কোনো সময় হয়তো নেইমারকে নামতে দেখা যেতে পারে। আচ্ছা শুভ, নেইমারকে নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন জাপানের সাবেক তারকা তুলিও তানাকা। ইনি বলেছেন যে আই হোপ হি প্লেজ ফ্রম জাপান পার্সপেক্টিভ, ইটস বেটার ইফ হি ডাজ, নেইমার ইজ ইন ব্যাক টু হিজ বেস্ট ইয়েট। তার মানে তারা চাচ্ছেন যে নেইমার খেলুক। ব্যাপারটা কিভাবে দেখছেন? তানাকা যে পার্সপেক্টিভ থেকে বলেছেন সেটা আই গেস মানে অবশ্যই ব্রাজিল সমর্থকরা বা নেইমার সমর্থকরা পছন্দ করবেন না, বিরক্ত হবেন, কিন্তু তিনি যে পার্সপেক্টিভ থেকে বলেছেন সেটা হচ্ছে যে নেইমার এখন পর্যন্ত যেহেতু পুরোপুরি ফিট নন, এবং ফিট হলেও আমরা যখন নেইমারের কথা চিন্তা করি, আমরা যে নেইমারের ব্রিলিয়েন্সের কথা যদি চিন্তা করি সেটা আরও 4-5 বছর আগের কথা। অ্যাকচুয়ালি মাঝে 3 বছর তিনি জাতীয় দলে খেলেননি, এবং এখন এই 34 বছর বয়সে সে পুরোপুরি ফিট নন, এবং যে নেইমার যদি শুরু থেকে খেলেন সেটা জাপানের জন্য, হ্যাঁ মানে তিনি শুরু থেকে খেলে কতটা জাপানকে ভোগাতে পারবেন সেটা নিয়ে বেশ বড় সংশয় আছে। সেদিক থেকে দেখতে গেলে তানাকা যেটা বলেছেন যে সেটা জাপানের জন্য ভালো। ইভেন আপনি সেটা সরাসরি সে বলেছেন যে দ্য কারেন্ট নেইমার ইজ সামওয়ান জাপান ক্যান এক্সপ্লয়েট, হি মাইট স্কোর, বাট ওভারঅল ব্রাজিল আর ওর্স টিম উইথ হিম ইন দ্য লাইন। টিম অবভিয়াসলি আপনি নেইমার যদি পুরোপুরি ফিট নন এবং 34 বছর বয়স হয়ে গেছে, যিনি 3 বছর ধরে ব্রাজিল দলে নেই, উনি আজকে যদি শুরু থেকে খেলেন সেটা ডেফিনেটলি ব্রাজিলের জন্য আই গেস সেটা খারাপই হবে আর কি, বা জাপানের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা একটু দেখি কার্লো আনচেলত্তি কি বলছেন নেইমার সম্পর্কে। আনচেলত্তি বলছেন যে ও নিশ্চিতভাবে 15 মিনিটের বেশি খেলার মতো অবস্থায় আছেন। তবে তিনি এটাও বলেছেন যে এটা নির্ভর করবে আজকের ম্যাচের পরিস্থিতি ও নেইমারের শারীরিক অবস্থার উন্নতির ওপর। শুভ, জাপানকে বলা হচ্ছে নেইমারের প্রিয় প্রতিপক্ষ, কেন? আচ্ছা, এটা আমাদের মনে হয় আমরা একটু যদি দেখি, এটা ম্যাচের আগে বলা হচ্ছে যে জাপান নেইমারের প্রিয় প্রতিপক্ষ, কারণ হচ্ছে জাপানের বিপক্ষে নেইমার 9টা গোল করেছেন, যে মানে এবং ব্রাজিলের হয়ে অন্য কোনো দলের বিপক্ষে নেইমারের এত গোল নাই। ইফ আই এম নট রং, সেকেন্ড হাইস্ট গোল হচ্ছে 6টা। তো আপনি এখানেই আমাদের সবকিছু আছে যে 5টা ম্যাচ খেলেছেন জাপানের এগেনস্টে নেইমার, প্রায় 400 মিনিটের মতো খেলেছেন, তাতে 9টা গোল, 1টা অ্যাসিস্ট। এবং শুধু তাই না, আপনি 2014 সালের অক্টোবরে জাপানের বিপক্ষে একটা ম্যাচে ব্রাজিল 400 গোলে জিতেছিল, সেই ম্যাচে 4টা গোলে নেইমার করেছেন। যদিও আপনি যখন আমরা বলছি যে জাপান প্রিয় প্রতিপক্ষ, জাপানের বিপক্ষে 9টা গোল, এটাও আমাদের মাথায় রাখতে হবে নেইমারের জাপানের বিপক্ষে সর্বশেষ গোলটা সেই 2022 সালের কথা। 2022 সালের একটা ফ্রেন্ডলি ম্যাচে 6 জুন, সেটাতে ব্রাজিল 109 গোলে জিতেছিল, নেইমার সেই গোলটা করেছিলেন পেনাল্টি থেকে। তো একদিক থেকে এটা ট্রু, জাপান নেইমারের প্রিয় প্রতিপক্ষ, যদি আমরা গোল কতটা করেছেন বা তার পারফরমেন্স যদি জাপানের এগেইনস্টে চিন্তা করি। বাট আবার আরেকদিক থেকে এই কথাটা বলার সময় আমাদের এটাও মাথায় রাখতে হবে, সর্বশেষ তিনি খেলেছেন এবং গোল করেছেন জাপানের বিপক্ষে সেটা 2022 সালে, মানে মাঝে 4 বছর চলে গেছে। তো এই স্ট্যাটিস্টিক্স নিয়ে অনেক মতামতি হচ্ছে যে জাপানের প্রিয় প্রতিপক্ষ 981 দিন পর তো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতেই মাঠে নামবে। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্সের সময় এই জিনিসটা মাথায় রাখাটা জরুরি বলে আমার মনে হচ্ছে। স্কটল্যান্ড, ওই যে বলতেছিলাম যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নেইমার খেলেছেন 981 দিন পর ব্রাজিলের জার্সিতে। ওই ম্যাচটা কেমন খেলেছে যতক্ষণ মাঠে ছিলেন? নেইমারের খেলাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, কেমন খেলেছিলেন? আচ্ছা, যেটা হচ্ছে নেইমার আগের ম্যাচে 14 মিনিট উনি বোধহয় 76 মিনিটের সময় নেমেছেন। 14 মিনিট খেলেছেন। এর মধ্যে যে জিনিসটা খুব হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে নেইমার 3টা কি পাস দিয়েছেন। কি পাস, যেটা আমরা বলি যে সতীর্থের জন্য গোল স্কোরিং একটা চান্স ক্রিয়েট করে। তো আমরা এখানে যদি এটা দেখি, নেইমারের সোফা স্কোর রেটিং ছিল 6.3, বলে টাচ করেছেন 24 বার, এর মধ্যে কি পাস দিয়েছেন 3টা। একটা শট নিয়েছেন, যদিও শটটা খুব একটা ভালো শট ছিল না, বাট এনিওয়ে 13টা পাস দিয়েছেন, তার মধ্যে 12টাই ছিল সফল। ক্রস দিয়েছেন 4টা, তার মধ্যে একটা হচ্ছে সফল। একটা জিনিস যেটা যেটা যে 981 দিন পর যখন কেউ মাঠে নামেন, সেক্ষেত্রে মানে ব্রাজিলের 981 দিন পর, ইভেন এমনিতেই তিনি মাঠে নেমেছেন 17 মের পর, ওই দিনই প্রথম নেমেছেন। সো একটা তো আমরা যেটাকে বলি একটা রাষ্ট্রীয় একটা ব্যাপার থাকে
এটা জড়তা থাকে, সেটা আপনি দেখবেন যে 9 বার তিনি বল হারিয়েছেন, মানে তার পা থেকে বল কেড়ে নেওয়া হয়েছে বা তিনি করেছেন 9 বার। 2 বার তার বলে লুজ টাচ ছিল, যেখান থেকে এর মধ্যে একবার কিন্তু স্কটল্যান্ড শট নিয়েছে। তো এই 15 মিনিট বা এর মধ্যে আবার একবার তিনি বল কেড়েও নিয়েছেন। এনিওয়ে, তো আমরা যদি নেইমারকে আমরা কি জন্য চিনি, তার ক্রিয়েটিভিটির জন্য। তো সেক্ষেত্রে আপনার ওই যে 3টে কি পাস বলছে বা সফল পাস 12টা, 13টার মধ্যে 12টাই সফল পাস, এর মধ্যে ইফ আই এম নট রং 8টাই ছিল অপোনেন্টের হাফে। তো এই জিনিসটা বলছে যে নেইমারের ক্রিয়েটিভিটিতে খুব বেশি মরিচা পড়েনি। আবার অন্যদিকে 9 বার বল হারানো, 2 বার লুজ টাচ, যার মধ্যে একটা আবার অপোনেন্ট শট নিয়েছে। এই জিনিসটা বলা যে 981 দিন পর নেইমার যে এখনো পুরোপুরি ফিট নন, এখনো মাঠের আমরা যেটাকে বলি ম্যাচ ফিটনেস, যেটা বলি ম্যাচ ফিটনেস যে পুরোপুরি এখনো আসেনি, সেই জিনিসটা আবার এটাও বলছে। তো স্কটল্যান্ডের বিপক্ষে ক্যামিওটা আপনি যদি ওই দিক থেকে চিন্তা করেন যে 981 দিন পর ব্রাজিলের হয়ে 17 মে পর এই প্রথম মাঠে, ওই দিক থেকে চিন্তা করলে ভালো ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে হবে যে এখনো নেইমারকে মানে নেইমারের মতো করে পাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি, প্লাস তাকে শুরু থেকে নামানোটা কতটা ভালো বা খারাপ হবে সেটা নিয়ে কোশ্চেন করার জায়গা আছে। একটা বড় প্রশ্ন নেইমারকে নিয়ে, যেটা হচ্ছে নেইমার ব্রাজিলের একাদশে কার জায়গায় খেলবে, এটা আপনি কিভাবে, আচ্ছা আমরা আপনার দৃষ্টিতে আসলে আমরা এটা তাহলে আমরা টেকনিক্যাল বোর্ডে গিয়ে যদি আমরা দেখি। আচ্ছা, আমরা যদি ব্রাজিলের ফরমেশনটা এখন পর্যন্ত দেখি, আমরা ব্রাজিলের ফরমেশন আমরা বলছি 4-3-3 বা কি বলবো 4-1-2-1-2 যেভাবে বলেন। বাট প্লেয়িং স্টাইল যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে ওই খেলার মানে ব্রাজিল যখন বল পায়ে থাকে তখন ফরমেশনটা মূলত এইরকম হয়েছে যে আপনার কুনিয়া স্ট্রাইক থেকে একটু নিচে নেমে আসেন, ভিনিসিয়াস জুনিয়র এই জায়গাটাতে লেফট উইং থাকেন, আর রায়ান এদিকে রাইট উইংয়ে থাকেন। অনেকটা এরকম একটা মিডফিল্ডে একটা ডায়মন্ড একটা ফরমেশন, আর 2 উইংয়ে 2 জন। এখন এই জায়গাটাতে আপনি নেইমারকে নিয়ে যখন আপনার কোশ্চেনটা, নেইমারকে আপনি কোন জায়গায় খেলেন, প্রথম কথা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ ফর্মে আছেন এই মুহূর্তে। ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা যদি বলেন সেটা ভিনিসিয়াস জুনিয়র। রায়ান আগের ম্যাচে নেমে রাইট উইংয়ে নেমেছেন এবং তিনি রাইট উইংয়ে যথেষ্ট ভালো করেছেন, এবং নেইমার রাইট উইংয়ে খেলার মতো লোক নন, সো রাইট উইংয়ে নেইমারের খেলার কোনো জায়গা নেই। কুনিয়া যদি আপনি বলেন, কুনিয়া হচ্ছেন মানে এই পর্যন্ত ব্রাজিল 3 ম্যাচে 7টা গোল করেছেন, তার 7টাই করেছেন ভিনিসিয়াস এবং কুনিয়া মিলে, এই দুজনে, আর কেউ তো এর বাইরে কেউ গোল করতে পারেনি। তো আপনার নেইমারকে খেলাতে হলে আপনার দুইটাইতে জায়গা আছে, হয় মিডফিল্ডে এখানে কাউকে বাদ দিয়ে খেলাতে হবে, অথবা এই দুইজনের মধ্যে কাউকে বাদ দিয়ে খেলাতে হবে। এখন মিডফিল্ডে 3 জনের মধ্যে বাদ দেওয়াটা রিস্কি, কারণ হচ্ছে তখন ব্রাজিলের ডিফেন্সের উপর প্রেশার পড়ে যাবে। কারণ নেইমার, আপনি 34 বছর বয়সের নেইমার, যিনি আবার ফুলি ফিট নন, তাকে আপনি মিডফিল্ডে খেলানো মানে অপোনেন্টের জন্য তুলিও তানাকা যে জিনিসটা বলেছেন সেটা আরো বেশি করে হয়ে যাওয়া, যে অপোনেন্টের জন্য কাজটা সহজ করে দেওয়া। সেক্ষেত্রে আপনার ডিফেন্সের উপর প্রেশার কমাতে চাইলে, মিডফিল্ডে প্রেশার কমাতে চাইলে আপনার নেইমারকে এটাকেই কোথাও খেলাতে হবে। যেটা বললাম, ভিনিসিয়াস এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি বা সবচেয়ে বড় থ্রেট যদি বলেন ব্রাজিলের দিক থেকে। সো ভিনিসিয়াসকে এখন পর্যন্ত রিপ্লেস করার কেউ নেই। একমাত্র খেলার জায়গা যদি হয়ে থাকে সেটা কুনিয়া তো গোল করছেন, হ্যাঁ কুনিয়া গোল করছেন, কিন্তু ওই যে আপনার স্টাইলিস্টিক ওয়েতে বা ট্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করলে মানে এই জায়গাটাই থিওরিটিক্যালি নেইমারের একমাত্র খেলার জায়গা। কেন? কারণ তখন তিনি হচ্ছেন, আপনি ব্রাজিল যদি বল হারায়ও তখন মানে তার উপর তো আর প্রেসিংয়ের প্রেশারটা আপনি দিতে পারবেন না, সেই জিনিসটাতে আপনার মানে তাকে আপনি প্রেসিংয়ের বাইরে দায়িত্বের বাইরে রাখতে পারছেন। সেক্ষেত্রেও এই জায়গাটাতে প্রেশার খুব অল্প ক্রিয়েট হচ্ছে, 1। 2 হচ্ছে আপনি মানে তাকে এই জায়গায় খেলার পর আপনাকে ভিনিসিয়াসকে বাদ দিতে হচ্ছে না, প্লাস মিডফিল্ডেও কাউকে বাদ দিতে হচ্ছে না। তো এই একটাই জায়গা আছে যেটা হয়তো নেইমার খেলতে পারেন। খেলবেন কি খেলবেন না সেটা তো আঞ্চলিক ডিসিশনের উপর, বা আঞ্চলিককে কুনিয়াকে বাদ দিয়ে নেইমারকে নামাবেন। আচ্ছা, আপনি যদি কারোর আঞ্চলিক হতেন বা ব্রাজিলের কোচ হতেন, নেইমারকে শুরু থেকে কি খেলাতেন কি? এক কথায় যদি উত্তর দেই না। কেন না? যেটা আমি বললাম যে নেইমার মানে একটা তো সহজভাবে বোঝা যায় নেইমার এখনো পুরোপুরি ফিট নন, যদি আঞ্চলিক জিনিসটাকে একটু রহস্যাবৃত করে রেখেছেন যে কখন খেলবেন কী করবেন সেটা ম্যাচের পরিস্থিতি এবং তার ফিটনেসের উপর ডিপেন্ড করবে। কিন্তু ইভেন ইফ আমরা ধরে নিচ্ছি যে নেইমার 90 মিনিট খেলার মতো পজিশনে আছেন, সেটা ধরে নিয়েও যদি বলি, আপনি কুনিয়াকে নিয়ে এই দলটা গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেলেছে, এবং কুনিয়ার কারণেই আমি যদি বলি যে ভিনিসিয়াস যে পারফরমেন্সটা করছেন 3 ম্যাচে, যে পারফর্ম করেছেন, যেভাবে গোল করছেন, তার একটা বড় রিজন কুনিয়া।
কারণ কুনিয়া এদিক থেকে নিচের দিকে নেমে আসার কারণে তার সাথে অপোনেন্টের ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারকে তিনি একটা টেনে নিয়ে আসছেন, যেই কারণে ভিনিসিয়াসের জন্য এই জায়গাটাতে একটা জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে আপনি ডগলাস সান্তোসের ভূমিকা আছে, বাট আমরা যখন অ্যাটাকের তিনজনের কথা বলছি সেখানে সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে কুনিয়ার। হ্যাঁ, আবার ওইদিকে আপনার কুনিয়া যেটা করছেন মিডফিল্ডের সাথে কম্বিনেশন করছেন, দেখবেন ব্রুনো গিমারেসের সাথে তার একটা কম্বিনেশন হয়ে এদিকে রায়ান বা এদিকে ভিনিসিয়াসকে কাছে পাসটা দিয়ে তিনি তারপর উঠে যাচ্ছেন। তো এই জায়গাটা আপনি হঠাৎ করে যদি মানে তার মানে হচ্ছে আমি যেটা বলছি কুনিয়াকে নিয়ে কিভাবে খেলতে হয় বা কুনিয়া অন্যদেরকে কিভাবে খেলাতে হয় এই জিনিসটা কুনিয়া ভালো জানেন, এবং কুনিয়াকে নিয়ে কিভাবে খেলতে হয় সেটা ব্রাজিল গত 3 ম্যাচে একটা ছন্দের মধ্যে চলে আসছে। আপনি যদি ব্রাজিলের গত 3 ম্যাচে পারফরমেন্স দেখেন, মরক্কোর সাথে খুব একটা ভালো খেলেনি, হাইতির সাথে তার চেয়ে একটু বেটার খেলেছে, স্কটল্যান্ডের সাথে তার চেয়ে অনেক বেটার খেলেছে। তো এই সেট একটা ফরমেশনের মধ্যে আমি হঠাৎ করে ডেফিনেটলি কুনিয়ার জায়গায় নেইমারকে যে নেইমার হচ্ছে পুরোপুরি ফিট নন এবং অনেকদিন ধরে ব্রাজিল দলে এবং নেইমারের ভূমিকা কিন্তু ডিসাইসিভও ছিল, মানে দল এগিয়ে আছে তখন নেইমার খেলেছে। এবং কুনিয়া যেই প্রেসিংটা করছে নিচের মেশে সেটা তো নেইমারের কাছ থেকে আপনি পাবেন না। তো ওই সব কিছু মিলিয়ে সেক্ষেত্রে কুনিয়াকে নিয়েই ব্রাজিলের শুরু করাটা, মানে আমি যদি আঞ্চলিক হতাম আমি অবশ্যই কুনিয়াকে নিয়েই ব্রাজিলের একাদশ সাজাতাম, শুরুর একাদশ। হ্যাঁ, যদি ব্রাজিল সে আজকে জাপানের সাথে 45 মিনিট 50 মিনিটের মধ্যে খুব একটা ভালো খেলছে না, বা যদি এমন হয় যে মিডফিল্ডে এই জায়গাটাতে জাপান ব্রাজিলকে আটকে দিচ্ছে, তখন হয়তো আমি চিন্তা করতাম যে ঠিক আছে এখন তাহলে আমার মিডফিল্ডে যদি ক্রিয়েটিভিটি দরকার, যেহেতু আমার এই ফরমেশন কাজ করছে না, এই সেট আপ কাজ করছে না, সেই মুহূর্তে হয়তো আমি এই জায়গাটাতে কুনিয়ার জায়গায় নেইমারকে নামানোর চিন্তা করতাম, সেটা সেকেন্ড হাফ। ধন্যবাদ শুভ। আজকে নেইমার খেলুক অথবা না খেলুক, ব্রাজিলের ডিসাইসিভ গেম রাউন্ড অফ 32 নকআউট জিততেই হবে, না হলে ব্রাজিলের হেক্সা মিশন এখানেই শেষ হয়ে যাবে। যাই হোক, নেইমার যদি খেলেন সেটা হবে একটা বাড়তি পাওয়া দর্শকদের জন্য। আমরা চাই নেইমার খেলুক, শুরু থেকে খেলুক অথবা পরে খেলুক, নেইমার খেলুক। দর্শক, আজ এই পর্যন্ত। আপনারা সবাই অপেক্ষা করুন ব্রাজিল জাপান ম্যাচের জন্য। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।